আপনার কাছে অশ্লীলতার সংজ্ঞা কি? কে অশ্লীলতা না করছে আপনি আমাকে সেটা বলেন। দেখার মতো কিছু আপনার কন্টেন্টে নাই। আমার হাজবেন্ড আমার সামনে থাকবে, কোনো ছেলেকে দিয়ে আমাকে অন্য আরেকটা রুমে পাঠিয়ে দিবে। খারাপ অফার ফেস করেছেন? আমি নাকি অশ্লীলতার কারণে ভাইরাল হয়েছি। তারা কি জানে বউ ব্যবসার মানে কি? আপনার হাজবেন্ড কি আপনাকে দিয়ে ব্যবসা করাচ্ছে? আমরা সারা বছর গিভ এন্ড টেক দিয়ে কাজ করলাম, ডিরেক্টরদের সাথে শুয়ে বসে কাজ করলাম, অথচ আমরা এরকম ভাইরাল হতে পারলাম না। সানি লিওন হতে চান? এটা নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। দর্শক শুভেচ্ছা, স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর ডিজিটাল প্ল্যাটফর্মের প্রতি শুক্রবারের আয়োজন রহমানির সাথে অনুষ্ঠানে। দর্শক, আমি হলফ করে বলতে পারি আজকের এই অনুষ্ঠান দেখে আপনার চোখের পলক পড়বে না, আপনার কান সবসময় থাকবে সতর্ক, কারণ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আজকে রহমানির সাথে অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন রিল, শর্ট, ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউব এবং টিকটক কাঁপানো একজন কন্টেন্ট ক্রিয়েটর সুমাইয়া রিমো। রিমো, কেমন আছেন আপনি? এই তো আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। আপনাকে পেয়েছি আজকে, অবশ্যই তো ভালো থাকতেই হবে। আচ্ছা রিমো, আমার খুব ভালো করে মনে পড়ে আপনাকে আমার কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে খুব ভালো লেগেছিল আপনার ফেসবুক অথবা ইউটিউব অথবা টিকটকে গান শুনেছিলাম, এবং গানগুলো এমন ভাষার গান ছিল যে এটা আমার কাছে মনে হয়েছিল যে চাইনিজ অথবা জাপানিজ। তো আপনি কি চাইনিজ জাপানিজ গান জানেন? না, আসলে আমি মাঝে মাঝে একটু ট্রাই করি, যখন ছোট একটু বয়স কম ছিল তখন বুঝতাম না, তখন এটা মজা করে গাইতাম। আর পরে যখন বুঝতে পারলাম যে সব জায়গায় মজাটা চলে না, সবাই এটাকে অন্যভাবে নিবে, হয়তো আমার কাছে এটা মজা মনে হতে পারে, অনেকের কাছে মনে হবে এই দেখ কি পাগলামো করছে, মানুষের কাছে এটা মনেই হতো। আমাদের কিন্তু খুব ভালো লাগতো রিমো, আজকে আমরা দর্শকের পক্ষ থেকে, দর্শকরা এটা আমাকে বলেছেন যেন আমি সুমাইয়ার কানে এটা পৌঁছে দিই। একটু আপনার সেই পুরোনো দিনের চাইনিজ জাপানিজ স্টাইলের গান একটু শুনবো প্লিজ। না না না, ওটা আমি আমার লাইফ থেকে একদম ডিলিট করে দিয়েছি, কারণ ওইটা আমার কাছে আমার কাছে মনে হয়েছে যে এটা করাটা ভালো না, মানুষ এটাকে অন্যভাবে নিয়ে নিবে। তো ওটা মানুষ ভালো বলতো, অনেকেই আমাকে বলতো যে আপু তুমি আগের গানগুলোই তোমার ভালো লাগতো, আমরা এগুলোকে মিস করি, বাট আমি এটা ডিলিট করে দিয়েছি, কারণ আমি একজন মডেল, আশা রাখি যে সামনে ভালো কিছু করতে পারবো। তো আমার সাথে আসলে এগুলো যায় না, তখন তো আর মডেল ছিলাম না, তখন ছিলাম ঘরের একটা গৃহিণী, তখন মজা করে করতাম আর কি। আপনার কাছে অশ্লীলতার সংজ্ঞা কি? অশ্লীলতা কোনটাকে বোঝান আপনি? কোনটা আপনার কাছে অশ্লীলতা? ভাই, অশ্লীল তো অনেক টাইপেরই আছে। এখন বর্তমান সমাজে কে অশ্লীলতা না করছে আপনি আমাকে সেটা বলেন। এতদিন মানুষ আমাকে বলতো আমি নাকি অশ্লীলতা ছড়াচ্ছি হ্যান তেন, তো আমি তো এখন অফ করে দিয়েছি। ভাই, মিডিয়ায় কাজ করে যদি ছোট ছোট ড্রেস পরাকে অশ্লীলতা বলে, আপনি বললেন আপনি অফ করে দিয়েছেন, আপনি কি তাহলে? না না না, আমি এটা বুঝিয়ে দিচ্ছি আপনাকে এখনই, যে মিডিয়ায় কাজ করে যদি ছোট ছোট ড্রেস পরাকে, ক্যারেক্টারের ক্ষেত্রে ছোট ছোট ড্রেস পরাকে যদি অশ্লীলতা বলা হয়, তাহলে আমি বলবো যে এখন এই অশ্লীলতা সবাই করছে। কারণ এখন দেখবেন যে ভালো ভালো নাটকের নায়িকারাও দেশ বিদেশে গিয়ে এমন এমন ড্রেস পরে যেটা আমরা তাদের কাছ থেকে ডিজার্ভ করি না, বা এরকমটা আশা করি না যে ওরা এই ড্রেসগুলো পরবে। তো এখন ঘরে ঘরে শর্ট ড্রেস পরছে, তো মানুষ আমাকেই কেন বলে যে আমি নাকি অশ্লীলতা ছড়াচ্ছি। তো ওকে, আমি শর্ট ড্রেস পরা বাদ দিয়ে দিয়েছি। এখন যদি কোনো ক্যারেক্টারের ক্ষেত্রেও আমাকে বলা হয় যে রিমু তোমাকে এরকম এই শর্ট ড্রেসটা পরতে হবে, তখন আমি বলি যে না ভাই, এটা আর পসিবল না, কারণ দর্শক যেহেতু আমাকে এইভাবে পছন্দ করছে না, এটা আমি বাদ দিয়ে দিয়েছি। পরবো যদি কোনো ভালো ক্যারেক্টার হয়, ভালো বাজেটের গান থাকে, তাহলে অবশ্যই আমাকে পড়তে হবে, কারণ আমি একজন মডেল, আমাকে সব ক্যারেক্টারই ফুটিয়ে তুলতে হবে। তো এইটাকেই সবাই অশ্লীলতা বলে। আমি আসলে বুঝি না ছোট ছোট ড্রেস পরাকে কি অশ্লীলতা বলে। আপনি যেহেতু মডেল অথবা মিউজিক ভিডিও অথবা চরিত্রের প্রয়োজনে সেই পোশাক সংক্ষিপ্ত হলেও সেটা গল্পের প্রয়োজনে যদি হয়, এটা আপনার কাছে অশ্লীলতা না, তাহলে দর্শকদের একটা অংশ আপনাকে এই অশ্লীলতার জন্য
দায়ী করে, এটা নিশ্চয়ই আপনারও চোখে পড়েছে কমেন্টে বা বিভিন্নভাবে এটা বলে। কারণ আপনি বলছেন যে আপনি অশ্লীলতায় আগে ছিলেন, এখন নাই। হ্যাঁ হ্যাঁ, না অশ্লীলতা বলতে ওই যে ছোট ড্রেস পরে কয়েকটা, কারণ আমি তো শর্ট ড্রেস পরতে আমার অনেক ভালো লাগে। এখন থাকে না কিছু কিছু মানুষের ভালো লাগা থাকতেই পারে, কারো শাড়ি পরতে ভালো লাগে, কারো হচ্ছে একটু ওয়েস্টার্ন পরতে ভালো লাগে, কারো একটু শর্ট ড্রেস পরতে ভালো লাগে। তো শর্ট ড্রেস পরে আমি টিকটক করতাম, অনেকে উৎসাহ দিত যে না এমন এমন তোমাকে ইন্ডিয়ান নায়িকার মতো লাগছে। আবার অনেকে হিংসা করে হচ্ছে কমেন্টে আজে বাজে জিনিস লিখতো যে না এগুলা বাংলাদেশে যায় না হ্যান ত্যান। তো এখন দেখি যে ভাই ঘরে ঘরে সবাই শর্ট ড্রেস পরছে, আমি বাদেও অনেক শর্ট ড্রেস পরছে। তো এটা আসলে ঠিক না, আমার মনে হয় পোশাকের স্বাধীনতা তো সবারই আছে। আরেকটা বিষয়, এই বিষয়টা আপনাকে বলতে আমার যদিও খারাপ লাগছে, সরি টু সে, কিন্তু বিষয়টা বলতে হয় কারণ এটা নিয়ে এখন অনেক আলোচনা হচ্ছে, শুধু আপনাদের বিষয়ে না, বেশ কিছু, এবং এখন এটা সংখ্যাটা অনেক হবে এবং এই বিষয়টা সামনে নিয়ে আসছে এবং এটা এখন সরাসরি আলোচনা হচ্ছে যে বউ ব্যবসায়ী। এই কথাটা আপনারাও অসংখ্যবার শুনেছেন। মানিক হাওলাদার ভাই উনিও আমাদের সেটের সামনেই আছেন, কথাগুলো শুনছেন এবং এটা উনাকেও হয়তো, উনি সামনে থাকলে ভালো হতো, প্রতিদিনই হয়তো শুনতে হয় কমেন্টে অথবা পাশ থেকে। আমাকে না, যারা হচ্ছে তো ভাই কি বউ ব্যবসায়ী? বউ ব্যবসায়ী বলতে আপনি কি বুঝেন? আপনাকে জিজ্ঞেস করছি, ভাই কি বউ ব্যবসায়ী, মানে আপনার হাজবেন্ড কি আপনাকে দিয়ে ব্যবসা করাচ্ছে? এখন কাপল ভিডিও করলে যদি বউ ব্যবসা হয়ে যায় তাহলে এখন কিছু বলার নাই ভাই, আমাকে না, এখন সবাইকে, যারা যারা কাপল ভিডিও করছে সবাইকে কমেন্টে গিয়ে দেখবেন যে বউ ব্যবসায়ী বলছে। এটা কারা বলছে বলেন তো? এটা কিছু কিছু মানুষ বলছে যারা সুযোগ পেলে তারাও বউ ব্যবসা করতো, কারণ এটা তো বউ ব্যবসা বলে না। তারা যে বলছে যে বউ ব্যবসা, না বুঝে শুনে বলছে। তারা কি জানে বউ ব্যবসার মানে কি? বউ ব্যবসার মানে হচ্ছে যে আমার হাজব্যান্ড আমার সামনে থাকবে, অন্য কোনো ছেলেকে দিয়ে আমাকে অন্য আরেকটা রুমে পাঠিয়ে দিবে, বা হচ্ছে নানান জায়গায় সাপ্লাই করা হবে। আমি ভাই সরাসরিভাবেই কথা বলি, ডোন্ট মাইন্ড, ওইটাকে বলে বউ ব্যবসা। তো ভাই আমরা ভিডিও করছি, অন্য কোনো ছেলের সাথে করছি না, আমি আমার জামাইয়ের সাথে করছি। জামাইয়ের সাথে জামাই বউ দুষ্টুমি করবে না তো বাহিরের মানুষ এসে কি দুষ্টুমি করবে নাকি? তো এগুলা হচ্ছে কিছু কিছু দুষ্টু শ্রেণীর লোকেরা বলে, যারা নিজেরাও জানে না বউ ব্যবসা অর্থ কি। যদি জানতো তাহলে আর এই কথাটা বলতো না। যখন এই বিষয়টা আসলো, ভাই কি করেন? আমার হাজবেন্ড শুরুতে এটা সবাই জানে যে মেকআপ আর্টিস্ট ছিলেন। হ্যাঁ, সো এটা আমার কাছে ভাল লাগতো না, কারণ অনেক মেয়েরা যারা 2 টাকার আর্টিস্টও না, যাদেরকে মানুষ 2 টাকা দিয়েও দাম দেয় না, তারা অনেক সময় কমেন্টে এসে বলতে কি, ওই যে আমি ভালো ভালো কাজ করতাম বা আমার ইন্টারভিউগুলো দেখতো, তখন এসে কমেন্ট করে জানাতো যে 2 টাকার মেকআপ আর্টিস্টের বউ এখন দেখো কিভাবে এত ভালো ভালো ইন্টারভিউ দিচ্ছে, মানুষ একে নিয়ে পড়ে আছে, এ আইসেই কিভাবে ভাইরাল হয়ে গেল। মানে হিংসাটা কোন জায়গায় দেখেন? এই জায়গাটাই হিংসা, যে আমরা সারা বছর গিভ অ্যান্ড টেক দিয়ে কাজ করলাম, ডিরেক্টরদের সাথে শুয়ে বসে কাজ করলাম, অথচ আমরা এরকম ভাইরাল হতে পারলাম না, সে এসেই ভাইরাল হয়ে গেছে। ভাই আমি ভাইরাল হয়েছি হিংসা থেকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সানি লিওন। হ্যাঁ, লিওনি কে উনি? আসলে ওনাকে আমি ওরকম ভাবে চিনি না, বাট না না না, আমি হচ্ছে দেখেছেন এমনিতে মিউজিক ভিডিও দেখেছি। তবে অনেকে আমাকে কমেন্টে এসে বলে যে তুমি ভবিষ্যতে সানি লিওন হতে পারবা হ্যান ত্যান। তো আমি এইটা দেখে আমি হচ্ছে একটু ইউটিউবে গিয়ে সার্চ করেছিলাম যে সানি লিওনটা আসলে কে। ইউটিউবে সার্চ করেছি, হ্যাঁ, তখন দেখি যে না না না, তখন দেখি যে অনেক গান এসেছে, আমাদের বাংলাদেশেও গান করেছে, দুষ্টু পোলাপাইন থেকে শুরু করে অনেক অনেক হিট গান দিয়েছে, লায়লা মে লায়লা। তো এরকম হিট গান দেখার পর আমি বলি এই মেয়েকে তো আমি চিনি, এই মেয়ে কি খারাপ করেছে যে তারা আমাকে এইভাবে ইয়ে করে যে সানি লিওনের মতো হ্যান ত্যান। ও সানি লিওন হয়তো ভালো, যদি হতেও পারি তাহলে খারাপ কোথায়? এখন তারা বলে যে আমাকে অনেক জায়গায় কোশ্চেনও করা হয়েছে যে সানি লিওনের মতো হতে চাও, সানি লিওন কী করে না করে এটা কি তুমি জানো? আমি বলছি না ভাই, তোমরা জানো তার মানে তোমরা দেখেছো, তোমরা রেগুলার দেখো, তোমরা নিয়মিত দেখো, ভাই আমি এগুলোর ভিতরে নাই। তো ওইরকমভাবে চিনি না আমি সানি লিওনকে। সানি লিওন হচ্ছেন একজন পর্ন স্টার, তো এটা তো এখন আপনি জেনে গেছেন, তো এরপর জানার পরও কি সানি লিওন হতে চান? না না, আমি সানি লিওন হতে চাই কোন অ্যাঙ্গেল থেকে আমি সেটা বলি। অ্যাঙ্গেলটা হচ্ছে যে সে খুব ভালো ভালো মিউজিক ভিডিও করে, যেহেতু আমি তার কয়েকটা সুপার টুপার হিট গান দেখেছি, তো আমি ওই দিক থেকে হওয়ার কথা বলেছি। এখন সে এটা নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। আচ্ছা, মানে সানি লিওনের ভালোটুকু আপনি নিতে চান? হ্যাঁ, ভালোটুকুই নিতে চাই। আপনার কি মনে হয় যে এই অশ্লীলতায়
কোনো মিডিয়া অথবা কোনো পেজ অথবা কোনো চ্যানেল আপনাদেরকে উৎসাহিত করছে? কেন আমি এই প্রশ্নটা করছি একটু পরে বলছি। এটা কি আপনার মনে হয় যে উৎসাহিত করে আপনাদের? না, এগুলো আসলে পাবলিকই উৎসাহিত করে আমাকে। আমি আসলে হয় কি যে ইদানিং আমি কিছু টিকটক করেছি, ওইগুলো হচ্ছে শর্ট ড্রেসে ছিল। মানুষ আমাকে এত কমেন্ট করছে যে ইনি বাংলাদেশে কেন? আমি চাইলে এখনও দেখাতে পারবো। ইনি বাংলাদেশে কেন? ইনি তো বলিউডের নায়িকা হওয়ার হচ্ছে যোগ্যতা রাখে। মানে এই একটা কমেন্ট, আবার বলে কিসের বুবলি, কিসের অপু, আমাদের সুমাইরিমও বেস্ট। আবার বলে যে কিসের পরিমণি, ওই বেস্ট, ওই পারবে বাংলাদেশের একটা হাল ধরতে, কারণ এখন তো আর বাংলাদেশে ওইরকমভাবে নায়িকা দেখা যাচ্ছে না। ফিটনেস, আবার অনেকে আমাকে বলে ফিটনেস কুইন। তো আসলে এইগুলা থেকে আসলে উৎসাহিত পাই আমি। একটা শ্রেণী মনে করছে যে ভাই আপনাকে দিয়ে পর্দায় বিভিন্ন রকম কাজ করিয়ে যে টাকাগুলো ইনকাম করছে উনি তার নিজের স্বার্থে বা নিজে খরচ করছেন। এইরকম কি ঘটে? আমি বলছি না যে ঘটে, আমি বলছি যে আসল কথাটা কি? ভাই কি আপনার কাছ থেকে টাকা নেয়, আপনার হাজবেন্ড? মানে এটা আমি আজকে প্রথম শুনলাম। যাই হোক ভাই, সে মেকআপ আর্টিস্টের কাজ যখন করতো তখন হচ্ছে যে আমি তো কাজকর্ম করতাম না, তখন সে আমাকে আমার পিছনে টাকা খরচ করতো আরও। আর এখনও যে টাকাটা আমি পাই সে কিন্তু তার কিন্তু আলাদা বিজনেস আছে কাপড়ের। কাপড় বলতে হচ্ছে ওয়েস্টার্ন, কারণ সে তো আর আমার ইনকামে চলবে না, তাহলে মানুষ কি বলবে যে বউয়ের ইনকামে খাচ্ছে। আমার ইনকাম সে কখন নেবে? কারণ আমি যে টাকা ইনকাম করি সেই টাকা আমার জাস্ট আমার ড্রেসের পিছনেই খরচ হয়ে যায়। আপনি হয়তো জানেন মিডিয়া যে মেয়েরা কাজ করে তাদের মানে প্রচুর ড্রেস লাগে, যে একদিন যদি এই ড্রেসটা পরে সেটা 5,000 দিয়ে কিনুক 10,000 দিয়ে কিনুক, সেটা একদিন পরে আর দ্বিতীয়বার পরতে পারবে না। মিডিয়ার মেয়েরা হচ্ছে এরকম ড্রেস পরে তারা। তো আমার ড্রেসের পিছনেই সব টাকা খরচ হয়ে যায়। ইভেন আমার নানান ধরনের একটা মেয়ের পিছনে তো অনেক খরচ আছে, তো সে আমার থেকে ভাই টাকা টোকা নেয় না। আচ্ছা, আপনি নিজেকে একটু আগে আপনি বললেন যে পরিমণি, হ্যাঁ, এবং পরিমণির বিকল্প আপনি, বা পরিমণির পরের জায়গাটা আপনার। আমি নিতে চাই, কিন্তু আসলে মিডিয়া, আপনিও তো মিডিয়ায় কাজ করেন, ওইভাবে বলাটা আসলে ঠিক না। মিডিয়া তো আলাদা সেক্টর, সব মিডিয়া তো আর এক না। বাট আমরা যেই সেক্টরটায় কাজ করি ওই সেক্টরটা খুবই বাজে, খুবই খারাপ। আসলে আমার মনে হয় না যে আমি এখানে ভালো কিছু করতে পারবো। কেন করতে পারবো না সেটা মনে হচ্ছে কারণ স্বার্থ থাকে, যেটা আমার পক্ষে হচ্ছে করা পসিবল না। দেখবেন আমি আজকে খোলাখুলিভাবেই বলছি, মিডিয়ায় দেখবেন আমি যেহেতু ম্যারিড, তো আমার পক্ষে তো আর পসিবল না যে আমি এই ডিরেক্টরের সাথে গিয়ে আড্ডা দিব, ওই ডিরেক্টরের সাথে লং ড্রাইভে চলে যাব, তারপর ক্যামেরাম্যানের সাথে কফি খাবো, হ্যান ত্যান। আমার পক্ষে তো ভাই এগুলো করা পসিবল না। আমি একদম ইনোসেন্ট একটা মেয়ে, বিয়ের আগেও আমি প্রেম করিনি। ইভেন হচ্ছে প্রেম আমার যার সাথে ছিল সেটা হচ্ছে আমার একমাত্র হাজব্যান্ড। আমার বিয়ের পরেও আমার কখনো কারোর সাথে ইটিস ফিটিস ছিল না। তো আমি আবার এগুলা থেকে দূরে থাকি, খুবই ইনোসেন্ট বলতে গেলে। এমনিতে হতে পারি আমি একটু দুষ্টু, বাট এই দিক থেকে আমি হচ্ছে একদম ইনোসেন্ট। তো এখানে স্বার্থ লাগে, হতে হয় ডিরেক্টরের গার্লফ্রেন্ড, হতে হয় হচ্ছে কিছু একটা হতে হয়, নাহলে প্রডিউসারের পার্সোনাল সাথী হতে হয়। তাহলে দেখবেন যে আপনাকে দুনিয়া সব দিয়ে দিবে। একটা সেটে যাবেন, দেখবেন আমিও গিয়েছি সেটে, ওই মেয়েটাও গিয়েছে সেটে, দেখবেন আমার থেকে ওই মেয়েটা কিন্তু নতুন এসেছে, অথচ আমি কিন্তু অনেক কাজ করেছি, আমি তার থেকে সিনিয়র, আমার থেকে তাকে বেশি দাম দেওয়া হচ্ছে। তো এই থেকে আমার বোঝা হয়ে গেছে যে না, আমার জন্য মিডিয়া না, আমি ভালো কিছু কখনোই করতে পারবো না। যোগ্যতা দিয়ে যদি তারা আমাকে সুযোগ দেয়, আমি যোগ্যতা দিয়ে আলহামদুলিল্লাহ পারবো, বাট ওইভাবে পসিবল না। এখন পর্যন্ত কি আপনি মানে এইরকম কোনো খারাপ অফার বা কোনো ফেস করেছেন যে যেটা আপনার কাছে মনে হয়েছে যে কুৎসিত এবং যেটা আপনার মনের সাথে মিলে নাই? আসলে মিডিয়ায় এগুলা হচ্ছে অ্যাভেলেবেল। মানে আমাকে অন্যভাবে হচ্ছে বলা হয়েছিল মেসেঞ্জারে বা হ্যান ত্যান, কখনো সামনাসামনি কেউ বলার সাহস পায়নি, কারণ সামনাসামনি কেউ বলতেও পারবে না আমাকে। যে আপনার কন্টেন্টগুলো শুধুমাত্র অশ্লীলতার কারণে ভাইরাল হচ্ছে, এখানে সমাজকে দেওয়ার মতো ভালো কিছু নেই, এটা শুধুমাত্র অশ্লীলতার জন্য এবং সস্তা বলে ভাইরাল হচ্ছে। আপনি যদি অশ্লীলতায় না যান তাহলে আপনার ভিডিও কেউ দেখবে না, বা দেখার মতো কিছু আপনার কন্টেন্টে নাই। আপনি এটা কিভাবে ব্যাখ্যা করবেন?
এই যে 2 দিন আগে একটা ইসলামিক গজল ছাড়লাম, ওইখানে কোনো একটা কেন হবে? এটা আমার টিকটক এটা যে বলেছে আমি তাকে বলবো যে আমার টিকটক অ্যাকাউন্ট বলে আপা, এটা আচ্ছা আপনিও দেখেছেন। না না না, অনেকে তো এভাবে বলে না, ও বলে যে আমি নাকি অশ্লীলতার কারণে ভাইরাল হয়েছি। তো আমি কিন্তু প্রথমে অশ্লীলতা মানে করিনি। অশ্লীলতা বলতে ওই যে ছোট ছোট ড্রেস, আমি কিন্তু প্রথমে আপনি যেটা বলেছিলেন যে চাইনিজ গান, আমি কিন্তু চাইনিজ গান গাওয়ার কারণে কিন্তু সবাই আমাকে চিনেছে। আমি কিন্তু ওটা কি অশ্লীলতা ছিল? নিউ মার্কেট বা কোথায় জানো হ্যাঁ কি জানো কিনতে গেছিলেন, হ্যাঁ সেই ভিডিওগুলো কিন্তু আপনি আপলোড করেছেন। না না না, আমি তো ভাই সবই আপলোড করি, আমার সাথে যা ঘটে না ঘটে আমি সবই আপলোড করি। তো ওইটা কি অশ্লীল ছিল? এই যে গানগুলো গেয়েছি সবাই, ওইখানে কিন্তু ভিউ হতো। আমি তখন পেজ সম্বন্ধে বুঝতাম না, আমি খালি এগুলো টিকটকেই ছাড়তাম। তো আমার কি করতো, আমার ফেক আইডিগুলো যারা ছিল তারা আবার এগুলো নিয়ে পেজে ছেড়ে অনেক টাকা ইনকাম করেছে। তাদের পেজে 4 মিলিয়ন 5 মিলিয়ন ভিউ হতো, এখনও হয়, এখনও যদি কেউ নতুন করে ছাড়ে এখনও হয়। আর এখনকার কথা বলি, ওইটা তো তখনকার কথাই, এখনকার কথা বলি। আমি 2 দিন আগেও হচ্ছে ইসলামিক গজল দিয়ে হিজাব টিজাব পরে ইয়ে করেছি। আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, 4 ঘন্টায় 1 মিলিয়ন ভিউ হয়েছে। ইভেন হচ্ছে ওইটাতে একটা ব্যাড কমেন্ট যদি আপনি আমাকে দেখাতে পারেন, আমি আপনাকে 5,000 টাকা দিব এখানে বসে। একটা ব্যাড কমেন্ট ওইখানে নাই যে না এবার হচ্ছে মেয়েটাকে ভালো লাগছে হ্যান তেন, আপু যেটা পরে সেটাতেই ভালো লাগে, আপু অনেকে আবার এটাও বলে যে আপু হচ্ছে শাকিব খানের মতো, তাকে যেই বেশ দেওয়া হয় সেটা কি আপুকে ভালো লাগে। তো এই যে এইগুলা, তো আমাকে কারা বলে আর এইগুলো আবার কারা বলে? যে আমাকে বলছে যে আমি অশ্লীলতা ছাড়া ভাইরাল হতে পারতাম না, আমার মনে হয় যে তার আমার টিকটক আইডিটা দেখা উচিত। আচ্ছা, প্রথমে চাইনিজ জাপানিজ গান শুনতে চেয়েছিলাম, আপনি শোনান নাই, কিন্তু আমি আপনার গান কিছু কিছু জায়গায় শুনেছি, অন্তত একটা গানের কিছুটা অংশ, কারণ আপনার দর্শক আছে তো, হাজার হাজার দর্শক আছে, তারা নাহলে আমাকে বকা দিবে যে সুমাইয়া রিমু আবার পাইলেন গান শোনাতে পারলেন না। একটু যেটা আপনার ভালো লাগবে, যেটা আপনি ভালো পারেন, ভালো পারতেও হবে না, যেটা আপনার ভালো লাগে গাইতে সেটা আপনি গাইতে পারেন। ওকে, আমি আবার হিন্দি গান একটু পারদর্শী বেশি। किस्मत से हमें आप हमदम मिल गए, जैसे कि दुआ को अल्फाज मिल गए, सोचा जो नहीं वो हासिल हो गए, चाहूं और क्या दे खुदा दे अब मुझे। বাহ, সত্যি সুন্দর। আপনি নিয়মিত গান করলেই তো পারেন। না, এটা অনেকেই বলে যে বেডি আসছে সিঙ্গার হইতে ভুলে নায়িকা হয়ে গেছে। সুমাইয়া রিমু, আপনাকেও অনেক অনেক ধন্যবাদ, আমাদেরকে সময় দিয়েছেন, এবং আমরাও কামনা করি যেন আপনার সামনের পথগুলো সুন্দর হয়। দর্শক, নিউজ 24-এর ডিজিটাল প্ল্যাটফর্মের রহমানির সাথে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুমাইয়া রিমু। আগামীতেও আমরা আপনাদের সামনে এসে উপস্থিত হব এবং আশা রাখি আপনারাও আমাদের সাথে থাকবেন। ভালো থাকবেন। আমি কায়সার রহমানি আজ বিদায় নিলাম।